শেষ হলো রমজান মাস। আগামীকাল দেশ জুড়ে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ, আর তার আগেই রায়গঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। রায়গঞ্জ শহরের বন্দর এলাকায় প্রত্যেক বছর ঈদ উপলক্ষে দোকানপাট বসে। এবারেও সেই একই ছবি দেখা গেল। প্রচুর মানুষজন দোকানে এসে সেমই, লাচ্ছা সহ অন্যান্য সরঞ্জাম কিনছেন। আমরা কথা বলেছিলাম একজন প্রবীণ বিক্রেতা সাবির আলীর সঙ্গে। তিনি দীর্ঘদিন থেকে এখানে দোকান বসাচ্ছেন ঈদের আগে। একসময় তার দোকানই ছিল একমাত্র, কিন্তু এখন তার পাশাপাশি আরো অনেকেই দোকান বসান। সে কারণে তার বিক্রি কিছুটা কমে গিয়েছে। আগামীকাল ঈদ উপলক্ষে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আজ অনেকটাই বিক্রি হয়েছে। আগামীকাল সকাল থেকে কিছুটা বিক্রি হবে বলে আশা করছেন তিনি। আমার নাম প্রদীপ কল্যাণী, আমি 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। বলছি আজকে বিধান মঞ্চে কি অনুষ্ঠান? আজকে বিধান পবিত্র রমজান ঈদ মাস। এখানে আমরা আজকে 18 নম্বর ওয়ার্ডে যত সংখ্যালঘু ভাই বোনরা আছে তাদেরকে ইফতার করাচ্ছি। গতবার দেখেছিলাম যে মহিলাদের সংখ্যা খুব কম ছিল, কিন্তু এবারে দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মহিলারা এসছেন। কিরকম লাগছে আপনার? ভালো লাগছে। আনুমানিক কতজন এখানে আজকে? 200 জনের উপরে। 200 জনের উপরে। নমস্কার, আমি ডক্টর ইব্রাহিম আলম, পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। বলছি আজকে 18 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী ইফতার পার্টি দিচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? খুবই ভালো লাগছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। ইনভাইটেড উনি স্পেশালি আমাকে ডেকেছেন যে আজ মার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক। এইবার প্রথম আপনি এখানে আসলেন? হ্যাঁ, প্রথম এসছি আমি, তো খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো লাগছে। আমার নাম মোহাম্মদ ফাজিয়া। বলছি আজকে বিধান মঞ্চে 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী ইফতার পার্টি দিচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? বা খুব সুন্দর লাগলো যে আমাদের আজকে শেষ দিন, শেষ দিনে যে আপনি ইফতারি যে হিস্সা নিলেন তাতে আমরা খুব গর্বিত। দাদার করে খুব ভালো লাগলো। আমাদের আজকে সব রোজাদারকে ইফতারির পার্টি দিয়েছেন, তাতে আমরা আনন্দিত, খুব ভালো লাগলো। ভগবানের কাছে কি প্রার্থনা করবেন? হ্যাঁ, চাই যে উনি দীর্ঘজীবী হোক, ওনার আশা আকাঙ্ক্ষা আরও পূরণ হোক। হ্যাঁ, আমাদের সঙ্গে যেন আরও থাকতে পারেন, আমরা ওনার সঙ্গে আছি। দলিল জাল করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার সঙ্গপঙ্গদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের এলেঙ্গিনা গ্রামে। সেই ঘটনায় রায়গঞ্জ থানার 6 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে রায়গঞ্জে। এই প্রসঙ্গে জমির মালিকের বক্তব্য, সরিনা বেগমের অভিযোগ, অভিযুক্তরা জোর করে আমাদের বসতবাড়ি সংলগ্ন 1.5 শতক জায়গা জাল দলিল বানিয়ে দখল করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই। এলাকার কয়েকজন প্রভাবশালী জাল দলিল বানিয়ে দীর্ঘদিন ধরে জমি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই বধূর অভিযোগ, জমি আমাদের, সমস্ত প্রমাণপত্র রয়েছে। পরিবারের মধ্যে জমির ভাগ বন্টন হয়েছে পরিবারের মধ্যে, সেখানেই বাস করছেন সেরেনা বেগম সহ তার পরিবার। সম্প্রতি জাল দলিল বানিয়ে সেই জমির ওপরে কংক্রিটের একটি ঘর বানিয়ে ফেলেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে একদল দুষ্কৃতী। সেই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের নির্মাণ কাজ বন্ধ করতে বলেন রায়গঞ্জ থানার আইসি। এদিন ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিলেও চলে যাওয়ার পর ফের কাজ শুরু হয়েছে সংশ্লিষ্ট এলাকার কুখ্যাত দুষ্কৃতীরা। অভিযোগকারিনীর বধূ সরিনা বেগম বলেন, বসতবাড়ি সংলগ্ন আমাদের জমি রয়েছে, সেই জমি দখল করে কংক্রিটের ঘর তৈরি করেছে দুষ্কৃতীরা। বারংবার পুলিশকে ফোন করলে পুলিশ আসতে কাজ বন্ধ করে দেয়। পুলিশ চলে গেলেই ফের কাজ শুরু করে। বাধা দিতে গেলে তাদেরকে খুনের হুমকি দেওয়া হয়। এই মুহূর্তে জমির মালিকের পরিবার তীব্র আতঙ্কে রয়েছেন। পুলিশকে বারংবার অভিযোগ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এদিন দুপুরেও এলাকার প্রভাবশালীরা নির্মাণ কাজ করেন। এর পেছনে রয়েছে আমাদের গ্রামের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা ইলিয়াস রেজা। যদিও গৌরী গ্রাম পঞ্চায়েতের এলেঙ্গিয়া পশ্চিমপাড়া সংসদের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইলিয়াস রেজা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস রায় সরকার বলেন, জমি দখলকে কেন্দ্র করে একটি অভিযোগ দায়ের হয়েছে, ঘটনা তদন্ত চলছে। আমার নাম সেরেনা খালসিনা। আমরা বলবো আপনাকে মারিলেন হচ্ছে স্যার, ওরা জোর করে আমার স্বামীর জায়গাতে ঘর তুলছে, মানে বুনিয়াদ করছে। আমরা বারণ করছি, অবজেকশন জানাচ্ছি, কিন্তু তবু ওরা শুনছে না। মেম্বারকে বললাম, তো মেম্বার বলছে না তোমরা তো তুলতে বলেছো, কিন্তু আমরা বলছি না আমি বলিনি, আমি অবজেকশন জানাইছি, এটা একটা মীমাংসা হোক। তবে ও নাম্বার বলছে, তো বলছে কি করবে করে নে তোরা, যা ঘর উঠবে তোমরা কি করবে করে নাও। এবার পুলিশকে জানাচ্ছি, পুলিশ আসতেছে, কাজ বন্ধ করছে, কাজ বন্ধ আসছে, পুলিশ কাজ বন্ধ করে দিচ্ছে, কিন্তু পুলিশ চলে আসছে আবার কাজ চালু করে দিচ্ছে। আমরা চাচ্ছি, আমরা জায়গা চাচ্ছি আমাদের, আমি কিছু হালতে আমি জায়গা ছাড়বো না, আমার জায়গা আমাকে ফেরত দেবে, আমরা কিছু করবো না।
হ্যাঁ করেছি, সব করেছি। আসছে পুলিশ, টিআইজি আসছিল, কিন্তু কারোর সাথে কোনো করছে না। ওরা আছে 10 জন। 1 নাম্বার হচ্ছে এই সরবানু, রবুল, তারপরে বসির, রজিবুল, তারপরে রোমেনা, তারপরে নাম্বার, তারপরে আয়ুব, তারপরে ইলিহাস রাজ। ও বলছে যে কি করবে করে নাও, আমাদের জায়গা জমি, আমাদের সব কাগজপত্র আছে, কিন্তু তবুও গা জড়ি করে এমন করতেছে। এবার আমাদের ডাং লোকে কিছু নেই, আমরা ভয়ে যেতে পারছি না, কেন গেলে আমরা মার্ডার হই। ওখানে আসলে এখনো গল্প করতেছে বউগুলা, এখনো বউগুলা ওখানে আছে, বলছে কেন তোরা ধরলি না ওদেরকে, কেন ই করলি না, এরকম করে বলতেছে। আমরা ভয়ে যেতে পারছি না। আমার যাওয়া হবে, আমাদের ধরে না 1 থেকে 1.5 শতক জায়গাটা আমার দিওরে দখল করছে। এদের পিছনে আছে মেম্বারের হাত আছে, তারপরে আরো গ্রাম প্রতিবেশীরাও আছে কয়েকজন। ওই যে আছে আয়ুব আছে, মেম্বার আছে। ওরা বলতেছে যে ঘর করবে এখানে তুলে। পুলিশ আছে বন্ধ করছে। আইসি সাহেবও বসছিল মীমাংসায়, বসার পরেও আইসি সাহেবও না করছে, কিন্তু মেম্বার মানছে না। মেম্বার চ্যালেঞ্জ করতেছে যে আমি ঘর তুলবই কিংবা ঘর তুলাই দেবো। আমরা বলতেছি যে আমাদের জায়গাটা আপনি কেন এরকম কাজ করতেছেন, কেন করবেন? 2 পার্টিকে নিয়ে বসেন। সেটা মেম্বার বলতেছে ও জায়গাটাতে তোমাদের ঘর তুলছে ঠিকই, কিন্তু ও ডেমারেজ দিবে তোদেরকে। আমাদেরকে বলে ও ডেমারেজ দিবে। হ্যাঁ, এটা মেম্বারের ইয়েতেই হচ্ছে, তাহলে আমরা ডেমারেজটা নিব কেন? মেম্বার ওদেরই পক্ষে বলতেছে আমি আছি। মেম্বারকে বলে টাকা দিয়েছে নাকি। মেম্বার ফিট তৈরির ফ্যাক্টরির ঘর থেকে এক ঠিকাদারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। শনিবার কুকড়াগুন্ডা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম সন্তোষ মাহাতো, বয়স 30 বছর। তার বাড়ি বিহারের বেগুসরাই জেলার তিলাঠি এলাকায়। সন্তোষ পেশায় লেবারের ঠিকাদার। জানা যায় শুক্রবার রাতে ফ্যাক্টরি কাজ সেরে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমায় সন্তোষ। সকালে সেখানকার শ্রমিকরা সন্তোষকে ঘরে ডাকতে যান, কিন্তু বারবার ডাকার পরেও সন্তোষ কোনো সাড়া না দেওয়ায় শ্রমিকদের সন্দেহ হয়। তারপর তারা ইটাহারের পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ফ্যাক্টরির শ্রমিক সহ অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানকার চিকিৎসক সন্তোষকে মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইটাহারের পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল মর্গে পাঠায়। তবে সন্তোষের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে ফ্যাক্টরির কর্মীদের মধ্যে। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে সন্তোষের দেহ ময়নাতদন্তের পর পরিজনের হাতে তুলে দেওয়া হয়। आपका नाम क्या है? गौरव कुमार। किधर घर है आपका? सामो तिलाठी जिला बेगूसराय। बेगूसराय, हाँ, बिहार में। बिहार। तो जो मरा है उसका नाम क्या है? जो डेट किया है उसका नाम संतोष महतो है। उसका घर किधर? उसका घर है सामो तिलाठी जिला बेगूसराय। वो ठेकेदार है, 10-20 लेबर का काम करवाते हैं। वो आया ना, खाना को सब चीज, खाना सैंपल उम्पल सब्जी रोटी खाया तो सो गया। सब लेबर अपना अपना रूम में। कल रात में वो सो गया था। रात को क्या हुआ ना वो भगवान जानेगा। हम सवेरे देखा तो सब उसको छो के रो रहा था। हम गए दौड़ के, तो मेरा क्या कहे, खाना खा तो रात को सो गया, सब्जी रोटी। हम तो अपना रूम में सो गया। वो आया, सो गया, क्या हुआ नहीं हुआ रात को हम तो आके सुबह देखा था। जो मर गया? जो मर गया। अब किधर है आप? अब क्या अभी थाना में लेकर आया है हॉस्पिटल से। अब क्या करता है नहीं करता है वो तो अफसर बताएगा। उसका घर का लोग का खबर दिए हैं, वो आएगा तब पोस्टमार्टम के लिए बॉडी ले जाएगा थाना। कैसे आदमी था? आदमी बढ़िया था, नहीं वो दारू पिया था नहीं कुछ पिया था। सिंपल में खाना खाया, सब्जी रोटी, और जाकर सो गया अपना रूम में। हम अपना रूम में सो। आदमी अच्छा है? हाँ, आदमी अच्छा है। आदमी बहुत बढ़िया है, इसलिए कोई दिक्कत नहीं। उसका बोलेगा कोई दुश्मनी है, दुश्मनी भी नहीं है। লাইনচ্যুত হয়ে গেল কামাখ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে আসামের কামাখ্যা যাচ্ছিল ট্রেনটি। উড়িষ্যার কটক স্টেশন ছেড়ে কেন্দ্রাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে। শেষ খবর অনুযায়ী কামাখ্যা এক্সপ্রেসের 11টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত 7 জন যাত্রী। জানা গিয়েছে রবিবার সকাল 11:58 নাগাদ কটকের দিঘি ক্যালেনের কাছে মাঙ্গলিতে আচমকাই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। এখনো পর্যন্ত 7 জন আহতের খবর মিলেছে। বেশ কয়েক ঘন্টা ধরে বন্ধ ট্রেন চলাচল। প্রথম কয়েক ঘন্টা কোনো উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি। রেল লাইনের ধারে অপেক্ষা করছিলেন ট্রেনের যাত্রীরা। কি কারণে দুর্ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। ট্রেনের যাত্রীদের সাহায্যের জন্য 2টি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এগুলি হলো 8991124238 কটক ও 8455885999 ভুবনেশ্বর।
ঘটনার জেরে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ধৌলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেসের মতো ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। মোথাবাড়ি যাওয়ার পথে ইংরেজবাজারের সাদুল্লাপুরে আটকে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। এছাড়াও এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, জেলা বিজেপির 2 সভাপতি সহ বিজেপি নেতৃত্ব। এদিন ইংরেজবাজারের সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়। মালদা শহর থেকে এদিন রাজ্য বিজেপি সভাপতি সহ জেলা বিজেপির নেতৃত্ব বাইক নিয়ে বের হয় মোথাবাড়ির উদ্দেশ্যে। পথে সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়। পরপর 2টি ব্যারিকেড দেওয়া হয়। প্রথম লোহার ব্যারিকেড ভেঙে দেয় বিজেপির নেতৃত্বরা। পুলিশের পক্ষ থেকে একটি প্রায় 10 ফিট উঁচু বাঁশের ব্যারিকেড দেওয়া হয়। সেখানে আটকে পড়ে বিজেপি নেতৃত্বরা, চেষ্টা করে সেটিকে ভাঙার। এদিন সাদুল্লাপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পর্যাপ্ত পরিমাণে র্যাব নামানো হয়। এরপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নবাব নেতা, পুরো পুলিশ বাংলায় তো, বাংলা না হিন্দি, মানুষের পাশে থেকে মানুষের কাজ করে এই পুলিশ সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জিহাদি পুলিশে পরিণত হয়েছে। এবং এই পুলিশকে যখন আমরা এসে বললাম যে কেউ যাবে না, আমি একা যাব, একা গেলে 144 ধারা 163 ধারা কোনোভাবে উল্লঙ্ঘন হয় না। 5 জন অব্দি আপনি ঘুরতে পারেন, 5 জনের বেশি হলে আপনি 144 ধারা ব্রেক হয়। কিন্তু এই পুলিশ রাজি হয়নি। আমরা বলেছিলাম এখানে আমি থানায় গিয়ে বসবো, থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন, আমি তাদের সাথে কথা বলবো। কিন্তু এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং এখানকার বিধায়িকা যিনি আছেন সাবিনা ইয়াসমিন, এই সাবিনা ইয়াসমিন তার নির্দেশে এই ধরনের কাজ করছে। এবং হিন্দুদের উপর যে ধরনের অ্যাটাক হয়েছে, সেদিন যদি এই পুলিশ এই কাজ করতো, এত বড় ব্যারিকেড লাগাতো, তাহলে আজকে আমাদের এখানে আসার প্রয়োজন থাকতো না। দেখুন আমরা দেখেছি, আপনারাও দেখুন সিভিক ভলেন্টিয়ারদের মাথায় হেলমেট, হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিভিক ভলেন্টিয়ার। যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে, ভার্ডিক্ট আছে, যে সিভিক ভলেন্টিয়ারদেরকে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেনের কাজে ব্যবহার করা যাবে না। সিভিক ভলেন্টিয়ার লাঠি চার্জ করতে পারে না, হাতে লাঠি থাকতে পারে না। আজকে সেই সিভিক ভলেন্টিয়ারদেরকে লাঠি দিয়ে দাঁড় করে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, সুযোগ পেলে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হিন্দুদের উপর আক্রমণ করা, হিন্দুদেরকে মারা। এই পুলিশ রাতে গিয়ে কোথাবাড়ি থেকে 10 কিলোমিটার দূরে হিন্দু ঘোষেদের যে গ্রাম আছে, সেই গ্রামে গিয়ে তারা সেখানে বাড়ির পুরুষদেরকে তুলে আনছে। বাড়ির পুরুষ মহিলারা কেউ বাড়িতে থাকতে পারছে না, রাত্রি 2টোর সময় মহিলাদেরকে গিয়ে অত্যাচার করছে পুলিশ। আমরা এর বিরুদ্ধে মহিলা কমিশনকে জানাতে বলেছি মহিলাদেরকে, আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। চলবে আগামী আন্দোলন। আজকে যেহেতু আমাদের যেতে দেওয়া হলো না, আমি আজকেই এখান থেকে আমাদের আন্দোলন ঘোষণা করব। আগামী দিনে আমরা কবে, আমরা কি আন্দোলন করব, আমরা আজকে এখান থেকে ঘোষণা করে দেবো। সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। দেখুন রাস্তা স্ট্রেট হাইওয়ে গর্ত খুঁড়ে সেই রাস্তা তৈরি করেছে, সেই ব্যারিকেড তৈরি করেছে। যে রাস্তা এত জনগণের পয়সায় কষ্টে তৈরি করে, সেই রাস্তা খুঁড়ে এইভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। যে ব্যারিকেড দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমির, সেই তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অপদার্থ পুলিশ এবং জেহাদি পুলিশ। আমাদের আন্দোলন চলবে, আগামী দিনেও আমরা আন্দোলন করব। আমি এখান থেকে ঘোষণা করব যে আমাদের আগামী দিনে আন্দোলন মালদাতে কবে হবে। কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়ে গেল রবিবার। 4 আসন বিশিষ্ট নির্বাচনে 3 জন শিক্ষক ও 1 জন অশিক্ষক কর্মী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যেখানে শাসক দলের পক্ষ থেকে 4 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও বিরোধীদের পক্ষ থেকে অশিক্ষক কর্মী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। বাকি 3 জন শিক্ষক অংশগ্রহণ করে। ভোটাভুটির পর গণনা শেষে বিনা প্রতিযোগিতা অশিক্ষক কর্মী সঞ্জয় কুমার মজুমদার জয়ী হয়, আর শিক্ষকদের মধ্যে পার্থ কুমার দাস, রাহি মাসুম রেজা ও নিবেদিতা মার্ডি জয়লাভ করে। জয়ের শেষে সবুজ আবির একে অপরকে লাগিয়ে শুভেচ্ছা বিনিময় করে। স্কুল সভাপতি দেবোত্তম দাস বলেন, কিছুদিন আগে শিক্ষা দপ্তর থেকে তাকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাকে সভাপতি করে। সরকারের নিয়ম অনুসারে নতুন সভাপতি হলে পুরনো ম্যানেজমেন্ট কমিটি ভেঙে যায় এবং 3 মাসের মধ্যে নতুন কমিটি গঠন করতে হবে ভোটের মধ্য দিয়ে। সেই মোতাবেক আজ নির্বাচনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হলো। এই নির্বাচনটা আমাদের পার্বতী সুন্দরী স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন ছিল। এখানে টিচারদের মধ্যে থেকে 3 জন আর নন টিচিং এ 1 জন ছিল।
ক্যান্ডিডেট এবং আমাদের তরফে এবং বিরোধী তরফে টোটাল 7 জন ক্যান্ডিডেট ছিল। 7 জন ক্যান্ডিডেট এই জন্য কারণ হচ্ছে আমাদের নন টিয়ার যে আছেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন, তার এগেনস্টে কেউ ক্যান্ডিডেট দিতে পারেনি। আর হ্যাঁ হ্যাঁ আগের ম্যানেজিং কমিটি ভেঙে গেছে। আমি নতুন প্রেসিডেন্ট আসার পরে পুরনো ম্যানেজিং কমিটির 3 মাসের মেয়াদ থাকে, তার মধ্যেই আমাকে ইলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে এবং স্বচ্ছভাবে আমরা ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে আমার একজন নন টিয়ার এবং 3 জন টিয়ার বিপুল ভোটে জয়লাভ করেছে। এফআইআরে নাম না থাকা সত্ত্বেও 72 বছরের বৃদ্ধকে খুনের অভিযোগে গ্রেপ্তার করায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এখানে শেষ নয়, গতকাল রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে খেতে বসেছিলেন বৃদ্ধ। সেই খাবার থালায় লাথি মেরে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে ওই বৃদ্ধকে তুলে নিয়ে আসে থানায়। এরপর এদিন রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা ঝড় আইনজীবীদের মধ্যেও। তদন্তকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি রায়গঞ্জ জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী পলাশ রঞ্জন দাসের। আদালত সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ থানার রশিদপুর সংলগ্ন জগদ্দল গ্রামে জমি বিবাদের জেরে 2 পক্ষের গন্ডগোলে একজনকে খুন হতে হয়। সেই ঘটনায় কালিয়াগঞ্জ থানায় 18 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন কনক রায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এফআইআর এর বাইরেও এক বৃদ্ধকে গতকাল রাতে খাবার থালায় লাথি মেরে ওই বৃদ্ধকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তুলে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে। এদিন অর্থাৎ রবিবার দুপুরে এফআইআর এ নাম না থাকা বৃদ্ধকে আদালতে নিয়ে আসে পুলিশ। এই প্রসঙ্গে ওই বৃদ্ধের আত্মীয় গৌতম রায় বলেন, একটি খুনের ঘটনায় কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগপত্রে 18 জনের নাম ছিল, তবে আমার পিসেমশাইয়ের নাম ছিল না। তা সত্ত্বেও আমার পিসেমশাইকে অসুস্থ অবস্থায় ঘর থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে আসে পুলিশ। এদিন আমার পিসেমশাইকে আদালতে তোলা হয়। তদন্তকারী পুলিশ অফিসার আমাদের সঙ্গে যা করেছে তা নক্কারজনক। সেই কারণেই পুলিশ অফিসারের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হবে। শুধু তাই নয়, তদন্তকারী পুলিশ অফিসার স্বরূপ ঘোষ আমাদের কাছ থেকে দফায় দফায় মোট 30,000 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। টাকা দেওয়া হলেও ওই অফিস নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। যদিও রায়গঞ্জ জেলা পুলিশ মোহাম্মদ সানা আক্তার বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রায়গঞ্জ জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী পলাশ রঞ্জন দাস বলেন, এফআইআর এর নাম না থাকা সত্ত্বেও 72 বছরের বৃদ্ধকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা সবটাই অবৈধ, অনৈতিক, সংবিধান বিরোধী। আমি চাই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন তদন্ত করে পুলিশ অফিসারের বিরুদ্ধে আইন মোতাবেক পদক্ষেপ নিক। পলাশ রঞ্জন দাস, আইনজীবী, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জেলা আদালত। এই কালিয়াগঞ্জ থানার পুলিশ জিআর 2662/2024 কেসে ধুলেন রায় বলে একজন বয়স্ক ভদ্রলোককে নিয়ে এসেছেন। এই কেসের এফআইআর পরিষ্কার করে দেওয়া আছে যে এটা একটা জমি সংক্রান্ত বিবাদ, আর সেখানে কমপ্লেনেন্ট যে ছিলেন কনক রায় মোট 18 জনের নামে কমপ্লেনটা করেছিল। কিন্তু 18 জনের নামে কমপ্লেন করার পরেও কোনো জায়গাতে বা কোনো এফআইআর কোনো কর্নারে বলা নেই যে এই 18 এফআইআর যেটা ল্যান্ড ডিসপুটেড কেস এবং ইন প্রেজেন্স অফ বিএল অ্যান্ড এলআরওর অফিসের যারা কর্তৃপক্ষ আছে তাদের সামনে করেছে। তারা কোনো কমপ্লেন করলেন না সরকারিভাবে। একজন ইন পার্সোনাল যে কনক রায়, ইনি একজন কমপ্লেন করলেন এবং 18 জনের মধ্যে আজকে যিনি অ্যাকিউজড হিসেবে যাকে পাঠানো হয়েছে ধুলেন রায়, ইনি একজন মোস্ট সিনিয়র একজন লোক, ভদ্রলোক। ইনার বয়স অ্যাপ্রক্সিমেট নিয়ার অ্যাবাউট 80। ইনি চোখে দেখতে পারেন না, ইনার পেপারসও সব কিছু আছে, ইনার চোখে ছানি পড়েছে, ইনি হাঁটতে পারেন না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, বয়সজনিত কারণে অসুস্থ। ঠিক আছে, আমি এখনো কোনোভাবে বোধগম্য হচ্ছে না যে ওনাকে কেন নিয়ে আসা হয়েছে। শুধু তাই না, পুলিশের সাথে আমরা তারপরে যখন পুলিশ বারবার করে, শুধু আমি যা খবর আছে শুধু এনার বাড়িতে না, এই ধরনের এফআইআর এর বাইরে এখানে তদন্তকারী অফিসার ওই এলাকার বিভিন্ন লোকের বাড়িতে যাদেরকে মনে করেছেন এবং যাদেরকে বিত্তশালী মনে করেছেন তাদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা, ওনাদেরকে শাসন গর্জন করা। সেই কারণে ওনারা বিভিন্ন সময় সেই দারোগাবুর সাথে তার সাথে যোগাযোগ করেছিলেন, প্রডিউস করানো হলো। এখন সেটাই আমরা আদালতের বিচার অপেক্ষায় আছি। আজকে ওনাকে প্রডিউস করার পর যেহেতু মাননীয় সিজিএম সাহেব তো আজকে উনি বেল দিতে পারলেন না, রেকর্ডটা স্টাইডন রেকর্ড আছে, আমরা পরবর্তীতে জজ কোর্টে যাব। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় এগুলো মানে বিভিন্ন রকম যোগসাজিশ, বিভিন্ন রকম এর পেছনে ষড়যন্ত্র এবং বিভিন্ন রকমভাবে মদত বা প্রেশার, এভাবে কেউ নিরপেক্ষ তদন্ত লেনদেন বা যোগসাজিশ অবশ্যই আছে, এটা আমার বদ্ধমূল ধারণা।
কারণ ওনার পক্ষে যিনি হাঁটতে পারেন না, চোখে দেখতে পারেন না, যিনি নিজেই চলাচল করতে পারেন, একটা 80 ইয়ার্স ওল্ড যার বয়স, উনি নিজেই যার চলাফেরা করার ক্ষমতা নেই, উনি কাউকে কিভাবে করবেন? শুধু তাই না, ঘটনার দিন উনি ওনার মেয়ে যার বাড়ি কালিয়াগঞ্জ থানায় কলেজপাড়াতে, আর ঘটনাস্থল থেকে অ্যারাউন্ড 25 কিলোমিটার দূরে, উনি আমাকে জানিয়েছেন যে ফোন মারফত ওনার ভাই বোনকে জানিয়েছেন যে ঘটনার সময় বাবা বাড়িতে ছিলেন, যে ওখানে নাকি একটা এই ধরনের একটা বিচ অফিস একটা হয়েছে, তাতে কেউ ইনজিওর্ড হয়েছে, কেউ কি হয়েছে না হয়েছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার বাবা তো সে সময় ছিল আমাদের কালিয়াগঞ্জে, আর যেনার তো হাঁটা চলার কোনো ক্ষমতা নেই, তিনি কি করে কিভাবে করলেন? যার এফআইআর নাম নেই, এফআইআর কোনো কর্নারে, কোনো অবস্থাতে কোনো কর্নারে কোথাও বলা নেই এত বড় একটা ভাইটাল ব্যাপারে যে এখানে আরও ছিল, মানে অনেকে ছিল বা 3-4 জন ছিল বা অন্য কেউ ছিল। ওই যে লিখেছে ডায়েরিটা, যে লিখেছে ইন্দ্রনীল দাশগুপ্ত, যে কালিগঞ্জ থানায় সকাল থেকে রাত অবধি 24 ঘন্টাই প্রায় ডিউটি দেয়, সে তো যে লিখেছে সে এক্সপিরিয়েন্স, টু মাচ এক্সপিরিয়েন্স, তাহলে তো তাকে নামটা আজকে দুলেন রায়ের নামটা থাকতো বা কোনো কারণে থাকতো, যে এক্সেপ্ট দুলেন রায় ছাড়াও যে আরও যে অন্যান্য যে আরও প্রতিভার লোকজন ছিল তারা ছিল। কিন্তু এফআইআর কোনো কারণে পরিষ্কার করে, পরিষ্কার বাংলা ভাষায় এফআইআরটা করা আছে যেখানে দুলেন রায় ছিল না, আর সেখানে বাকি 18 জনের নাম পরিষ্কার মেনশন করা আছে। আজকে যদি থাকতো এখানে যে না দুলেন রায় ছাড়া, মানে এই 18 জন ছাড়া অন্য কেউ ছিল এই ঘটনাস্থলে, তাহলে অবভিয়াসলি যে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারতো। আমার এখনো বোধগম্য হচ্ছে না, যিনি নিজে হাঁটাচলা করতে পারেন না, চোখে দেখতে পারেন না, উনি কি করে এই ঘটনার সাথে জড়িত থাকবেন। তাহলে আমরা যাওয়ার চেষ্টা করছি এর পরবর্তীতে, কারণ কালকে ঈদের কোর্ট বন্ধ, মঙ্গলবারে বোধহয় নর্থ পাস অ্যাডভার্স অর্ডার করা আছে, আমরা বুধবারে উচ্চ আদালতে আমি যাওয়ার কথা বলবো না। গৌতম রায়, তো এই যে আসছিলাম আজকে এটাই, যে আমার পিসিমশার বয়স ম্যাক্সিমাম না হলেও 72 বছর বয়স, পিসিমশাই চোখে দেখতে পায় না, এফআইআর নাম নেই আমার পিসিমশার, অলরেডি 18 জনের নাম আছে, ওখানে আমার পিসিমশার নাম নেই, অতএব পুলিশ তুলে নিয়ে চলে আসছে কালকে, ওখানে উল্লেখও নেই যে আরও অন্য কেউ আছে এফআইআর মধ্যে, কিন্তু ওখানেও তার মধ্যেও আমার পিসিমশাই কালকে নিয়ে আসছে তুলে পুলিশ। এর মধ্যে আমাদের এই কালিয়াগঞ্জ থানার মধ্যে স্বরূপবাবু ছিলেন, স্বরূপবাবুর সাথে কথা বলা হয়েছিল থানার মধ্যে যোগাযোগ করছিলাম আমরা, যোগাযোগের মাধ্যমেই কিছু কথাবার্তা হয়, তার সত্ত্বেও পুলিশ কালকে হঠাৎ করে যায় তুলে চলে আসছে। পরশুদিন যেদিন মারপিট হয়, আমার পিসিমশাই আমার দিদির বাড়িতে যায় ছিল, নিজে অসুস্থ মানুষ। আমার দিদির বাড়ি কালিয়াগঞ্জ কলেজপাড়া বটতলি, নাম না হলো 30-22-23 কিলোমিটার হবে। আমার পিসিমশাই এমনি চোখে অপারেশন করছিল, চোখে কম দেখতে পায়, হাঁটাচলা কম করতে পারে, উনি জানতে পারেন কি মারফত ফোনের মারফতে উনার বৌমা জানায় যে ওখানে অমুক জায়গায় মারপিট হয়েছে জমি বিভ্রান্ত নিয়ে। বাবা খেতে পারে নাই, বাড়িতে আত্মীয় স্বজন সব ভর্তি, খেতে বলছিল না, খেতে পারে নাই, বলছিল তাই আপনি খান, বাবা আবার বসতেও বললো, যে স্যারগুলোকে বসতেও বললো আপনি বসেন, চাটা করে খাওয়ার, বলে না না খেতে হবে না, আপনি চলেন আমাদের যেতে হবে, আমরা থানা থেকে আসছি, খেতে বলছে চলেন চলেন চলেন। আরো আবার সাইডে আবার কতজন আবার দাঁড়ায় আছে, সাইডেও আবার ওদেরকে ডাকতেছে, এইদিকে একটা দরজা আছে, দরজা খুলেন, এই 11:30 দিকে রায়গঞ্জ শহরে 18 নম্বর ওয়ার্ড, একটা সময় এই ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব সামলেছেন প্রয়াত দীনদয়াল কল্যাণী কিংবা সাগরমল কল্যাণী। আজ সেই ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন কল্যাণী পরিবারের সুযোগ্য পুত্র প্রদীপ কল্যাণী। পূর্বপুরুষের ধারাকে বজায় রেখে তিনি এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর হিসেবে আজ বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন। চলছে পবিত্র রমজান মাস, আসছে খুশির ঈদ, মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা নতুন পোশাক পরেন ঈদে, কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। সেই সব মানুষদের কথা মাথায় রেখে আজ নতুন বস্ত্র বিতরণ করলেন প্রদীপ বাবু। এদিন ওয়ার্ডের প্রচুর মুসলিম ধর্মাবলম্বী মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রদীপ কল্যাণী, পাশাপাশি তিনি দিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও। প্রদীপ কল্যাণী 18 নম্বর ওয়ার্ডের আমি কোঅর্ডিনেটর। বলছি যে আজকে কি উপলক্ষে এই বস্ত্র বিতরণ? আজকে আমরা পবিত্র রমজান ঈদ মাস আছে, এই উপলক্ষে আমরা 18 নম্বর ওয়ার্ডে যারা আমাদের সংখ্যালঘু দাদা বৌদিরা আছেন তাদেরকে নতুন বস্ত্র বিতরণ করার প্রয়াস করছি। কতজনকে দিচ্ছেন আজকে? আনুমানিক 250 আমার ওয়ার্ডের বাসিন্দা যারা।
এই প্রোগ্রামটা আপনারা প্রতি বছরই করে থাকেন? প্রতি বছরই করে থাকি। আসার আগ পর্যন্ত কিন্তু আমরা এই অনুষ্ঠান এক সময় দীনদয়াল কল্যাণীকে দেখেছিলাম, তারপরে সাগরমাল কল্যাণীও বেশ এই প্রোগ্রামগুলো করতেন। তার মাঝখানে একটা ভাটা পড়ে গেছিল প্রায় দীর্ঘকাল। মানে তখন আমার যে কাকাবু আছেন দীনদয়াল কল্যাণী মহাশয়, উনি গত হওয়ার পর 2 বছর এই ওয়ার্ডে কেউ ছিল না, মানে কেয়ারটেকার হিসাবে। পরে আমাকে এখানে মনোনীত করে আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণকল্যাণী মহাশয় এবং ববি হাকিম মহাশয়। তারপর থেকে আমি এই ওয়ার্ডটাকে দেখাশোনা করছি, তারপর থেকে আমি এই কর্মসূচি পালন করছি। কিরকম মনে হচ্ছে যে আপনার নিজস্ব অনুভূতি কিরকম? না, এগুলা কাজ করতে গেলে পরে নিজের অন্তর আত্মাতে খুবই আনন্দ পাওয়া যায়।